কানাডায় 12 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের জন্য ভ্যাকসিনের ছাড়পত্র। করোনা টিকা ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্য মন্ত্রক। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হবে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য, এমনই খবর রয়টার্স মারফত। কানাডার স্বাস্থ্য পরামর্শদাতা সুপ্রিয়া শর্মার বক্তব্য উদ্ধৃত করে দাবি, এই নিয়ে চিকিৎসক অপূর্ব ঘোষ কি বলেছেন শুনুন। এটা তো খুবই ভালো ব্যাপার যে 18 বছরের তলেও ভ্যাকসিনটা দেওয়া যাবে, কিন্তু কানাডায় যেখানে লোক সংখ্যা খুব কম সেখানে ওরা হয়তো 18 বছরের উপরে সবাইকেই কভার করতে পারবে, কিন্তু আমাদের দেশে যাদের বেশি প্রবলেম হয় তাদেরকেই এখনো দিয়ে ওঠেনি। তো সেই জন্য আমার মনে হয় যে 12 থেকে 18টা আমাদের অতটা প্রায়োরিটি এখনই নয়। তবে হ্যাঁ, যদি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন থাকে তাহলে তাদেরকে দিতে কোনো আপত্তি নেই। যদিও আমাদের দেশে এখনো সেরকম কোনো স্টাডি হয়নি যে 12 থেকে 18 বছরের মধ্যে ভ্যাকসিনের কি রিয়াকশন হবে। যে কোনো ভ্যাকসিন দিতে গেলে তাকে একবার সেই স্টাডিজটা করতে হয়। তবে কখনো কখনো অন্য দেশেও যদি স্টাডিজ হয় সেটা আমরা মেনে নেই। তবে আমি আবার বলবো যে আমাদের আগে যাদের রিস্ক বেশি, যেমন ধরুন 60-এর উপরে, তারপর হয়তো 40-এর উপরে, তারপরে হয়তো 18 থেকে 40, এইভাবেই আমাদেরকে নামতে হবে। কোথাও শুধুই দেওয়া হচ্ছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, আবার কোথাও টিকাকরণের পরিকাঠামো 1 মাস ধরে তৈরি থাকলেও ভ্যাকসিন নেই। কলকাতা থেকে পূর্ব বর্ধমানে ধরা পড়ল এই ছবি, যা আরও একবার পরিষ্কার করে দিয়েছে রাজ্যে ভ্যাকসিনের আকালের ছবিটা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে করোনা সংক্রমণ। দেশে দৈনিক মৃতের সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি। ফের একদিনে দেশের রেকর্ড মৃত্যু হলো। গত 24 ঘন্টায় 3780 জনের মৃত্যু হয়েছে ভারতে। একদিনে কোভিড রোগীর মৃত্যুর নিরিখে এই সংখ্যা এখনো অবধি সর্বোচ্চ। এই নিয়ে ভারতে এখনো পর্যন্ত 2,26,188 জনের করোনায় মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর নিরিখে আমেরিকা এবং ব্রাজিলের পরই রয়েছে ভারত। এই পরিস্থিতিতে সবার একটাই চাহিদা, ভ্যাকসিন। কিন্তু সেই ভ্যাকসিন কোথায়? বাংলায় পর্যাপ্ত ভ্যাকসিন আসবে কবে? কোথাও ভ্যাকসিনের জন্য লম্বা লাইন, কোথাও আবার মিলছে শুধুমাত্র কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। আবার কোথাও সেটআপ তৈরি থাকলেও স্রেফ ভ্যাকসিনের অভাবে শুরু করা যাচ্ছে না ভ্যাকসিনেশন। ভ্যাকসিনের জন্য লম্বা লাইনের এই ছবি বিধাননগর মহকুমা হাসপাতালের। কেউ সকাল সকাল এসেছেন, তো কেউ ভোর রাত থেকেই লাইনে দাঁড়িয়ে। কিন্তু ভ্যাকসিন বলতে শুধু মিলছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেই, আর কোনো ভ্যাকসিনেরই প্রথম ডোজ নেই। এই মর্মে হাসপাতাল চত্বরে লাগিয়ে দেওয়া হয়েছে পোস্টার। ফলে ভ্যাকসিন নিতে এসে চরম হয়রানির মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এদের ওয়েবসাইটে যদি দিয়ে দেয় কবে, তাহলে লোকের একটু হয়রানিটা কম হয়। কোন দিন কোভ্যাক্সিন দেওয়া হবে, কোন দিন কোভিশিল্ড দেওয়া হবে এবং তার অ্যাভেলেবিলিটি। লাইনও দিয়েছি, দেখলাম দিয়ে এসে লাইন দিয়ে এসে দিকে কোভিশিল্ড নেই। আমি ফার্স্ট ডোজ কোভিশিল্ড নিয়েছিলাম, যেহেতু কোভিশিল্ডটা নেই আজকে আমাকে ফিরে যেতে হচ্ছে আর কি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ভ্যাকসিনের যে স্টক রয়েছে সেটাই দেওয়া হচ্ছে। নতুন ভ্যাকসিন কবে আসবে সে সম্পর্কে তাদের কাছে কোনো খবর নেই। অন্যদিকে ভ্যাকসিনের অভাবে টিকাকরণ শুরুই করা যায়নি পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাট পুরো এলাকায়। অথচ বকুলতলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে মাসখানেক আগেই। 2টি বেড, ভ্যাকসিনেশন রুম, আলাদা ওয়েটিং রুম, চিকিৎসক, নার্সের ব্যবস্থা সব আছে, কিন্তু নেই শুধু ভ্যাকসিন। যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হবে সেই কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত শুরু করা গেল না, কারণ কোনো রকম করোনা ভ্যাকসিন, কোভিডশিল্ড থেকে শুরু করে কোভ্যাক্সিন কোনোটাই এসে পৌঁছায়নি। দাইহাট পুরসভা সূত্রে খবর, এই পুরো এলাকায় প্রায় 30,000 মানুষের বাস। তার মধ্যে 18 বছরের বেশি বয়সী বাসিন্দার সংখ্যা 20,000-এর কাছাকাছি। আমাদের এখান থেকে অনেক দূর ভ্যাকসিন নেওয়ার জন্য যেতে হয়। তা এখন আমাদের যত তাড়াতাড়ি কাছে সম্ভব হয় আমাদের বকুলতলাটাই আমাদের এখানে বেশি সুবিধা। না, এখানে দেওয়া হচ্ছে না, সব রেডি আছে কিন্তু মানে বন্ধ আছে এখন, আমরা পাচ্ছি না। এবার এখানে হলে আমাদের সুবিধা হয়। এই মুহূর্তে যে টিকাটা সেইটাই আমরা পাচ্ছি না। স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা সরবরাহ করা হোক। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের গলায় আশ্বাসের সুর। দাইহাট পৌরসভার চেয়ারম্যান সাহেব আমাকে এই ব্যাপারে কমিউনিকেট করেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানিয়েছি। আমরা যথাযথ নির্দেশ পেলে এ ব্যাপারে এগোতে পারব। চাহিদা প্রচুর, কিন্তু যোগান সামান্য। বুধবার রাজ্যে এসেছে মাত্র 5 লক্ষ ভ্যাকসিনের ডোজ। এর মধ্যে 1 লক্ষ কোভ্যাক্সিন এবং 4 লক্ষ কোভিশিল্ড। প্রকাশ সিনহা, রানা দাস এবং সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
শপথ গ্রহণে মঞ্চে ফের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বৈরথের ছায়া। রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে রাজ্যপাল বলেন, এই মুহূর্তে রাজ্যে হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন প্রশাসনের রাশ কমিশনের হাতে ছিল, তবে অশান্তি বন্ধ করতে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়, আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। Words are no substitute for action. But she said she was not in chair. Examine it. Who is in chair? She is in chair. When was Model Code of Conduct lifted? যারা বিক্ষিপ্তভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে। রাজ্যপাল সে ব্যাপারে রাজ্যকে সাহায্য করা উচিত, সমালোচনা করে অবস্থাকে জটিল করা তার কাজ না। বুধবার রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই অনুষ্ঠানে উঠে এলো ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গ। আর সেই সূত্র ধরে তৃতীয় তৃণমূল সরকারের প্রথম দিনেই ফিরে এলো মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের দ্বৈরথের ছায়া। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরুতে রাজভবনে তৃণমূল নেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় রাজ্যপালকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত রেখে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। কথা বলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে। আর শপথ শেষে ছোট বোন বলে সম্বোধন করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব মনে করানোর চেষ্টা করেন রাজ্যপাল। I have every hope the Chief Minister, my younger sister, would rise to the occasion. It is not usual for a person to get a third term in a row, and I'm sure she would do it. There are occasions when the state faces a crisis. We have to rise above partisan interests. পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখের ওপর সাফ জানিয়ে দেন, এতদিন প্রশাসনের রাশ তার হাতে নয়, নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি আজকে এক্ষুনি শপথ নিলাম। এর আগে আপনারা জানেন ইলেকশন কমিশনের আন্ডারে 3 মাস এই গভর্নমেন্টের পুলিশরা সবাই কাজ করেছে, সুতরাং কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। বুধবার সকাল 11:15 নাগাদ রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। এরপর একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। ভোট পরবর্তী অশান্তি বন্ধ করতে সেখানে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অ্যাপিল করব, কেউ যেন কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়। আর যদি কেউ অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আমি কিন্তু পেছপা হব না। সেটা আপনার পার্টিকে উনি বলুন, নিজের পার্টির লোকেদের আমি গুন্ডাদেরকে সামলাম, এটা মানুষ দেখতে চায়। উনি কি বলছেন কি যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হতেই মাইক হাতে তুলে নেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব মনে করানোর চেষ্টা করেন। We must bring end to this senseless violence, horrendous violence that has affected society at large. I have every hope that the Chief Minister on urgent basis will take all steps to restore rule of law. এরপর রাজ্যপাল মাইক রাখার চেষ্টা করতে তা হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। তারপর বক্তব্য রাখতে গিয়ে তিনি ভোট পরবর্তী অশান্তির জন্য ঘুরপথে দায়ী করেন বিজেপিকে। কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে, সেখানে আমরা দেখে নেব যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায়। Who is divisive? A leader who has been elected, आज शपथ ली है, मैं ईश्वर की शपथ लेता हूं कि मैं पूरे हाजिर नाजिर से बंगाल की रक्षा करूंगी। वो कहने लगी बीजेपी और कांग्रेस और टीएमसी। दिस इज हर थिंकिंग। ऐसा नेतृत्व बंगाल का नेतृत्व कर रहा है जो आज दिन भी अभी भी इतनी छोटी सोच। রাজভবন থেকে নবান্নে ফিরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ উচ্চপদস্থ আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ফের ঘুরপথে বিজেপিকে নিশানা করেন তিনি। কোনো রকম কোনো ইনসিডেন্ট টলারেট হবে না।
এবং যদি কেউ কোনো ইনসিডেন্ট করে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে বেশিরভাগ, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যাচার হচ্ছে। এবং যখন অত্যাচারটা হয়েছে তখনও এটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল এবং তাতেও স্পোরাডিক কয়েকটা ইনসিডেন্ট হচ্ছে, সব কিন্তু সত্য নয়। অনেকগুলো আমরা বের করেছি যেগুলো হচ্ছে ফেক। বিজেপি সমস্ত পুরনো ইনসিডেন্টগুলো ফেক ইনসিডেন্ট হিসেবে লোককে দেখাচ্ছে। আমি সবাইকে আবেদন করে বলবো বিজেপি ফেক ইনসিডেন্টে বিশ্বাস করবে না। বুধবারই পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে সেই পদে বসিয়েছিল নীরজ নয়ন পাণ্ডেকে। এদিন ডিজিপি পদে ফিরিয়ে আনা হয়েছে বীরেন্দ্রকে। এডিজি আইন শৃঙ্খলার পদ থেকে জাভেদ শামীমকে সরিয়ে নির্বাচন কমিশন সেখানে বসিয়েছিল জগমোহনকে। সেই পদে জাভেদ শামীমকে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। বিতর্কের পর আরো বিস্ফোরক তথাগত রায়। বিজেপি হয়ে যারা প্রাণপাত করেছেন তাদের অপমান। তৃণমূল থেকে বেনজল এনে টাকা খরচ করা হয়েছে, এতেই কবর খোঁড়া হয়েছে বিজেপি। তোপ তথাগত রায়ের 3 থেকে 77 আসন পেয়েছি বলে লাফালাফি চলছে। এমন নেতা পেয়েছে যাদের কোনো বিবেচনা নেই, বাঙালির সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই নেই নেতাদের। পর্যুদস্ত হওয়ার দায় তো দলেরই। ফের তোপ তথাগতের। প্রতিক্রিয়া দিতে চায়নি বিজেপি নেতৃত্ব। 1980-র দশক থেকে প্রাণপাত করে ভারতীয় জনতা পার্টির জন্য খেটেছে এবং সেই খেটে পার্টিটাকে দাঁড় করিয়েছে, তাদেরকে চরম অপমান করা, তাদেরকে সম্পূর্ণভাবে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখা এবং তৃণমূল থেকে যত হতভাগা বেনজল আছে তাদেরকে টেনে এনে তাদের পেছনে টাকা খরচ করে আমাদের চোখের সামনে এটার কবর খোঁড়া হলো। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এদের কোনো মৌলিক ধারণাই নেই যে বাঙালি সেন্টিমেন্ট কিরকম এবং বাঙালিদের নিজের ভাষা সম্বন্ধে তারা কতটা স্পর্শকাতর, এটা সম্বন্ধে কোনো ধারণাই নেই। যারা মারধর করেছিল তাদের পুরোভাগে ছিলেন এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য কয়েক ঘন্টা আগে পার্টিতে এলেন আর তাকে টিকিট দিয়ে দেওয়া হলো। এমন সব নেতা পেয়েছি যারা বুদ্ধি বিবেচনায় এই সমস্ত জিনিসকে একেবারে পুরো হেলাচেদ্দা করেন, এদেরকে এইগুলো ধর্তব্যের মধ্যেই বলেই মনে করেন না, শুধু পথে বেরিয়ে কতগুলো অর্থহীন কথা বলে যাওয়াই বড় কথা মনে করে। অত্যন্ত মর্মাহত। এর মধ্যে আবার কনসোলেশন প্রাইজ পেয়েছি আমরা, 3 থেকে 77 উঠেছি, সেই নিয়ে বগল বাজানো হচ্ছে। গুজরাটের সুরাটে জাল রেমডেসিভিরের কারখানা হদিশ। জাল রেমডেসিভির ইনজেকশন তৈরির অভিযোগে গ্রেফতার 6 জন। মরবিতে প্রেসক্রিপশন ছাড়া রেমডেসিভির বিক্রির অভিযোগ। গ্রেফতার করা হয়েছে বিক্রেতা সহ 3 জনকে। জুহাপাড়ায় একটি বাড়িতে তল্লাশি করে উদ্ধার বিপুল রেমডেসিভির। উদ্ধার হয়েছে 1179 ভায়াল। রেমডেসিভির 17 লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয়েছে 2 জনকে। 3 জায়গায় তল্লাশিতে উদ্ধার করা হয়েছে 55,000 রেমডেসিভিরের বোতল।